যে ওদের স্পাম কালে ছড়ে ওটা আয়ু পদ্ধতিতে তার জরায়ুতে প্রবেশ করাবে, গর্ভে প্রবেশ করে, যে এখনো বসে আছি, আমার হাত প্রচুর ঘামতেছে, পানি মানে শরীরে প্রডিউস হচ্ছে কিন্তু ইরেকশন হচ্ছে না। শুভ অপরাহ্ন প্রিয় শ্রোতা, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে শুরু করছি জীবন গল্প নিবেদিত অনুষ্ঠান আমার গল্প। সঙ্গে আছি আমি এম.এ. নাইন। আপনারা দেখছেন নিজুম ক্রিয়েটিভার্স স্টুডিও লিমিটেডের ইউটিউব ও ফেসবুকে। প্রিয় শ্রোতা, কথা বাড়াবো না, পরিচিত হব অতিথির সাথে। আপনার নাম? ফাতেমা। ফাতেমা। বয়স কত আনুমানিক? 22 বছর। থাকেন কোথায় আপনি? কুড়িগ্রামে। কুড়িগ্রাম থেকে এসেছেন আমাদের এখানে গল্পটা বলার জন্য, এবং আপনার সঙ্গে আরও একজন আছে, আমি তাকে পরিচয় করিয়ে দেব যখন গল্পের প্রয়োজন হবে। জি, আপনি শুরু করুন, যেখান থেকে মনে আছে আপনার। আমার বাবা মার থেকেই শুরু করি। জি প্লিজ। আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন। সে ব্যবসা করত, অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কারণ সে ইন্ডিয়ার ব্যবসা করত। তো এরকম ছিল অনেক বড় ব্যবসায়ী যে আমার মানে বাবার অনেক টাকা ছিল। তো কয় ভাই বোন আপনারা? আমরা 5 ভাই বোন। 5 ভাই বোন। আমি যাকে বসিয়ে রেখেছি আপনার সামনে, আপনি যে গল্পটা বলতে যাচ্ছেন সেটা কি সমস্ত কিছু সে জানে, নাকি আজকে অনেক কিছুই নতুন কিছু জানবে? জানে, আরও জানবে। আরও জানবে। ওকে, আপনার কোনো সমস্যা নেই তো সে বসে থাকলে। বলেন। তো আমার বাবার অনেক টাকা ছিল। তখন আমার আব্বু যে বাজারে আব্বু ব্যবসা করত, যেখানে থাকতো বাজারের সাথে আমার বড় ফুফুর বাড়ি ছিল, ওখানে আমার আব্বু থাকতো। তো আমার আব্বু ওখানে থাকার পর আমার নানুর বাড়ি হচ্ছে ওখান থেকে 4-5 মিনিটের রাস্তা। তখন আমার আম্মুকে দেখার পর আর ওখান থেকে মানে পারিবারিকভাবে আর কি বিয়েটা হয় আমার আম্মুর সাথে। তো ওরাও সংসার করতেছে অনেক বছর, কিন্তু বাচ্চা হয় না, বাচ্চা ছিল না আমার আম্মুর। আপনার মায়ের বাচ্চা ছিল না? হ্যাঁ, ছিল না। তখন আর কি এক পর্যায়ে আমার দাদু দাদি সবাই বলছিল যে ওই মেয়ের বাচ্চা হবে না, তুই ডিভোর্স দে। তখন আর কি আমার আম্মুকে ডিভোর্স দেয়। আমার আব্বু দিবে না, এক পর্যায়ে জোর করে আর কি ডিভোর্সটা হয়। হওয়ার পর অনেক মেয়ে দেখতেছে আমার আব্বুর জন্য। ও আচ্ছা। কিন্তু আমার আব্বু কোনো মেয়েকে পছন্দ করে না, বিয়েও করবে না এরকম। তো আমার আম্মুরও অন্য জায়গায় বিয়ে হওয়ার কথা ছিল। সব কিছু ঠিকঠাক না হয়েছে, এই অবস্থায় আর কি আমার আব্বু শোনার পর আর কি ওখান থেকে আমার আম্মুকে নিয়ে আসে আমার আচ্ছা আচ্ছা। আমার ওই ফুপুর বাড়িতে নিয়ে আসে। আসার পর আবার ওদের বিয়েটা হয়। হওয়ার পরেও অনেক দিন যায়, বাচ্চা তবুও হয় না। কিন্তু অনেক চিকিৎসা করার পর আর কি আমি হই। মানে আপনি প্রথম সন্তান? হ্যাঁ, আমি প্রথম। ওকে। তো অনেক আদরে ছিলাম, কারণ আমি তো প্রথম সন্তান, আর ফ্যামিলির সবাই অনেক আদর করত। তো আমার পরে আর একটা আমার ভাই হয়। ভাইটার বয়স ছিল 3 বছর। একদিন আমার আব্বু গরুকে গোসল দিতে নিয়ে যায় আর কি, বাড়ির পাশে। তো ওখানে পানি ছিল 1 হাঁটুর মতো পানি। তো আমার ভাইটা পিছনে ছিল, আমার আব্বু গরুকে গোসল দেওয়ায়। এই অবস্থায় আর কি পিছনে তাকায় দেখা আমার ভাইটা নাই। তো আমার আব্বু সবাইকে বলে, কেউ বলতে পারে না। তখন আমার আব্বু বাড়িতে আসছে, আসার পরে দেখে যে আমার ভাই নেই। তখন আর কি ওখানে যাওয়ার পরে দেখে আমার ভাইটা পানিতে মারা গেছে। একটা তো বাচ্চা হয় নাই। তো এই বিষয়গুলো তো আপনাদের খেয়াল রাখা উচিত ছিল। যাই হোক গ্রামাঞ্চলের জানিয়া কি মারা গেছে। তো কয়েকদিন পর, মানে হয় বছরের মধ্যে হবে এরকম, আমার বয়স যখন 5-6 বছর, তখন আর কি আমার আম্মু বাড়িতে ছিল না। জানি না কোথায় গেছে, আমি খুঁজতেছি, আমার আম্মু নাই। তখন আমার একটা ফুফাতো বোন আমার বয়সই ছিল, ওর সহ আর কি আমি খুঁজতে যাই গ্রামে। তখন ওই লাকড়ির চুলায় রান্না করে মানুষ, ছাই ফেলায় না বাইরে। তখন আর কি ওই ছাইয়ের মধ্যে আমি পড়ে যাই, আমার ফুফাতো বোন সহ পড়ে গেছি। দুজনে পড়ে যাওয়ার পরে আমার বাম পা আর ডান পায়ের হাঁটু পুড়ে যায়। পড়ে যাওয়ার পরে আর কি সবাই বলতো যে তুই বাঁচবে না, কারণ অনেক শুকনা ছিলাম তখন, আর খুব খারাপ অবস্থা, সবাই বলতো যে বাঁচবে না। তো অনেক দিন পর নাকি আমার পাটা শুকায়। তো আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন অনেক মানুষ আসতো আমার বিয়ের জন্যে, কিন্তু আমার আব্বু দিত না যে এত ছোট বয়সে কি বিয়ে দেয়। তখন আমি ক্লাস 4-এ পড়ি, তখন অনেক মানুষ আসতো। তখন আর কি আমার যে আব্বুর বড় ভাই আছে, তার কথা বলতো যে তাকে বলেন। তখন আমার বড় আব্বুকে বললে আমার বুড়া আগ করতো যে এত ছোট বয়সে কি বিয়ে দেয়, ক্লাস 4-এ পড়ে এরকম। তো এরকম করে যায়।
তারপর যখন ক্লাস 5-এ উঠি তখন আর কি একদিন আমার মানে খালাতো ভাই আমার বাড়িতে আসে। না, অন্য মানুষ দেখার কথা ছিল, আসার কথা ছিল আমাকে, কিন্তু ওরা আসেনি। তারপরও আমার খালাতো ভাই একদিন আসে, এমনিতে বেড়াতে আসে, আর আমি ওকে ভালো করে দেখিও নাই। ওদের বাড়ি আমাদের যাওয়া আসা বেশি একটা নাই, কিন্তু ওর চাচাতো ভাই আর ওর একটা বন্ধু সহ আমার বাড়িতে আসে। তো আমি ওদের বাড়িতে ছিলাম না, পাশের বাড়িতে ছিলাম। তো আমি বাড়ি আসতেছি, দেখি একটা ছেলে দাঁড়ায় আসে। অনেক সুন্দর ছেলেটা, অনেক সুন্দর। তখন আপনি কোন ক্লাসে পড়েন? বয়স কত? হ্যাঁ, 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়েন। তো আচ্ছা। আমি ছেলেটাকে দেখে অন্যদিকে গেছি, হুম আবার ছেলেটা আমার সামনে দাঁড়াইছে। হুম তখন আমি আসছি, মানে এসে রান্নাঘরে ঢুকছি, তখন ছেলেটা আসছি দরজার সামনে দাঁড়াইছে। হুম তো আমার খালাতো ভাই কিন্তু, জি। তো আমি ভালো করে চিনতাম না। তখন আর কি ওরা খাওয়া দাওয়া করে চলে যায়, হুম আমি আবার আমার ফুপির বাড়িতে যাই হুম বেড়াতে। হুম। তখন আমার বাড়ি থেকে আবার বারবার ফোন দিতেছে যে ওকে আসতে বলো। তো আমি আসলাম, দেখলাম যে না, অন্য মানুষ দেখতে আসবে আমাকে, এই জন্য আর কি ফোন দিতেছি বারবার। ক্লাস 5-এই থাকা অবস্থা আপনার বিয়ে শাদী ঠিক হ্যাঁ, করতেছে? দিবার না, এরকম করে আসতেছে। এখন কি করবে? আমি আবারও আসি, আমি বাড়িতে আসি, হুট করে মানুষ আসছে, দেখে গেছে, আবার প্রস্তাব দেয় বাড়িতে। হুম। এরকম ছিল। এত ছোট বাচ্চা কি? হ্যাঁ, এরকম ছিল আমার দিকে, এরকমই ভাইয়া। আচ্ছা, তারপর? হ্যাঁ, তো ওই মানুষগুলো আসার কথা ছিল। হুম তো আমার আব্বু বলতো যে না, হুম তো আসার কথা ছিল, এই জন্য বলতেছে যে আসেন। তখন আমিও আসলাম আব্বুর বাড়ি থেকে। হুম তা আমি যেদিন আসছি হুম তারপরের দিন আর কি আমার খালার দেবর আসে আমার বাড়িতে। হুম। আমি চিনি না কিন্তু। হুম তো আমার খালার দেবর আসছে, আসার পর আর কি আমার আম্মুর সাথে কথা বলতেছে। হুম। ওই দিনও আমি বাড়িতে ছিলাম না। হুম তখন আর কি আমার আম্মু দেখি বলতেছে যে না, আমার মেয়েকে আমি দিব না, হুম ওকে আমি দিব না, এরকম করে বলতেছে। হুম। আমি জানি না ওর বাবা আসুক। তখন আর কি আমার আব্বু বাড়িতে ছিল না, তখন লোকটা সারাদিন আমার বাড়িতে ছিল। তারপর আব্বু আসছে, আব্বুকে বলল, আমার আব্বু বলল যে না, আমরা দিব না। একটু সমস্যার কারণে আর কি আমার আব্বু বলতেছে যে না, আমার মেয়েকে আমি দিব না। তখন আমি তো কথা বলতে বলতে এমন হয়েছে, এখন ওকে ছাড়া আমি বাঁচি না। কথা বলতেছি, প্রতিদিন কথা বলতেছি, চুরি করে করে এরকম। তো ওভাবে আর কি আমি আবার তখন আম্মুকে বলি যে আগে তো আমি বলছিলাম দেওয়ার দরকার নেই, দিছে না, এখন তো আমি ওকে বিয়ে করব, আমার ভালো লাগে না ওকে ছাড়া, অনেক কিছু আমি বলতেছি। তা আমার কথাই শুনলো। তো কয়েকদিন পর আর কি অনুষ্ঠান হয়। অনুষ্ঠান হবার পর আর কি আমাদের বাড়িতে যায়। আমি তো কিচ্ছু বুঝতাম না তখন, আমি কি বলবো অত কিছু তো বুঝতাম না। কত সালে বিয়ে হয় আপনার? আমার বিয়ে হয়েছে, স্টাডি হয়েছে 12 সালের মনে হয় শিশির দিকে। তখন আপনার বয়স কত? মানে কিসে পড়ছিলেন আপনি ওই সময়টায়? 5-এ পড়ি তখন। ইয়া খোদা। যাই হোক, বলেন তারপর। 13 সালের হয়তো বা শুরুতে, জানুয়ারিতে এরকমই হবে যে আমার অনুষ্ঠানটা হয়। হুম তো আর কি ওদের বাড়িতে যে আমি তো কিছু বুঝতাম না ভাইয়া, অনেক কিছু বুঝতাম না, আমি কিছুই বুঝতাম না। তো এমন কি যে শ্বশুর বাড়িতেও তো কাজ করতে পারতাম না, রান্নাবাড়ি অনেক কিছু কাজ আছে, আমি করতে পারতাম না। হুম এই নিয়ে আবার আমার যে আব্বু আমাকে অনেক ভালোবাসতো, সেই আব্বু এমন হয়েছে যে তাদের কথাই শুনতো, আম্মুও তাদের কথাই শুনতো যে কেন কাজ করবে না, মেয়ে বিয়ে দিচ্ছি কেন কাজ করবে না, এরকম বলতো। হুম তো আমি কাজ করতে আসলেই পারতাম না, কারণ অনেক মানুষের রান্না টান্না আমি করতেও পারতাম না। তো এভাবে ও চলে যায়, বিয়ের পরে ও চলে যায়। তখন আমি আমার বাড়িতে আসি, আসার দাইতে চাই না। তখন আমার আম্মু ওদের জন্য অনেক মার মারছিল, হুম অনেক মার খাইছি আমি, কেন আমি যাই না, কারণ তখন তো ওদের কথাই শুনতাম, আমার কথা কেউ শুনতো না, বলে যে ওরা ভালো, তুই কাজ করিস নাকি, অনেক কিছু বলতো। হুম তো ওভাবে আর কি 7 মাস হয়, বিয়ে 7 মাস হয়। তখন আমার হাজব্যান্ড বলে যে ওদের বাড়িতে বলে যে আমি ওকে নিয়ে আসব ঢাকায়। গাজীপুরে থাকতো, আচ্ছা, গাজীপুরে কি করতো? শুটার কাজ করতো। শুটার কাজ, ওকে। তারপর? তখন আমার বাড়িতেও বলে যে আমি ওকে নিয়ে যাব, কারণ এত কথা ভালো লাগে না, নিয়ে যাব। হুম তা আমার বাড়ি থেকে ঢাকা আসতে দিবে না, যে একটা মেয়ে যদি ঢাকায় যায় না, কি সম্মান থাকে না ওদের। তো ওদের বাড়ি থেকেও এই কথা বলে। তখন আমার হাজব্যান্ডটা আর কি, এখন কি করবে, ও নিয়ে আসবে এরকম। তো ওর কাছে তো টাকাও ছিল না। আমার মা 2টা দুল দিয়েছিল, হুম ওই দুল আর কি বিক্রি করছি 4,000 টাকায়, বিক্রি করে আর কি ওকে দিই। তখন ও আমাকে নিয়ে আসে। ঢাকায়? হ্যাঁ, নিয়ে আসে। তখন এখন দুরুম নিয়ে ওখানে থাকতেছি, আবার একা একা আমি কি করব, জীবনে আসিনি, কি করব আমি, ছোট্ট মানুষ। হুম তখন আর কি আমি ওকে বলি যে তুমি আমাকে যে কোনো একটা জব নিয়ে দাও, আমি জব করব। ও বলে যে তোমাকে কে জব দিবে, তোমার তো এখনো বয়সই হয়নি, আর তুমি কাজ করতে পারবাও না, ওইভাবে বলে।
তখন আর কি আমি জোর করে একবার যে আমি একটা জব নিয়ে আমি যাই। হুম উনি ওই এখনও আছে ভালো ওখানে আর কি, ওই ডাক্তারকে দেখাই আমি। হুম কিন্তু উনি বলেন যে কে বলছে তোমার টিউমার, তোমার তো কোনো সমস্যাই নেই। আচ্ছা তো আর মেয়েদের যদি সমস্যা একটু থাকলেও আর কি বাচ্চা হয়, কিন্তু তোমার তো সমস্যা এরকম নাই। হুম তো তোমার হাজব্যান্ড কি টেস্ট করছে? আমি বলছি যে না, আমার হাজব্যান্ডের তো সমস্যা নেই। আমি এইভাবে বলতেছি, আমি তখন তো বুঝি নাই যে একটা ছেলে মানুষ তো সংসার করতেছি, কি সমস্যা আর ওর থাকতে পারে। হুম তো ওকে ডাকার পর আর কি ওর টেস্ট দেওয়ার পরে বলতেছে যে আপনারা 7 দিন পর আসেন, টেস্ট করান, দেখি কি হয়। ও যখন করার পর দেখলো যে ওর সমস্যা। প্রথম টেস্টে ধরা পড়লো ওর সমস্যা। হুম মানে কিসের সমস্যা? ফার্টিলিটিতে সমস্যা। ফার্টিলিটিতে সমস্যা। হুম মানে আলটিমেটলি যেটা কাউন্ট করে, শুক্রাণু যে কাউন্ট করে, সেটাতে সমস্যা না কোনো সমস্যা, ওইটাই সমস্যা? হ্যাঁ ওইটা। ডাক্তার বলে যে ওইটা আসে আর কি আসতেছে না, এভাবে বলে। তখন কি হবে, ওই ডাক্তার আবার ঔষধ দিল 1 মাসের, আমাকেও দিছে, দুজনেই খাইতেছি। খাওয়ার পর উনি বলতেছে যে আপনার রং পড়ে যান, ওভাবে বলল। তখন আমরা দুজনে, আমার তো সন্দেহ হয় যে আমার তো টিউমার বলছে 3 বার, আর এখন বলতেছে নাই, তাহলে হয়তো ভুল বলছে। তখন আমি ওর সহ দুজনে যাওয়ার পর আবার ওখানে টেস্ট করে আমি, তো আমার রিপোর্ট নর্মাল, কোনো সমস্যা নেই। ওর সমস্যা বের হয় আবার ওইটা। তখন ওর আবার সন্দেহ যে ওইটা হয় কিনা, তখন আবার ও অন্য জায়গায় দেখার পর ওর এই সমস্যা। এটা কত বছর আগে ধরা পড়লো ওর সমস্যা? 3 বছর। 3 বছর আগে? আজ থেকে 3 বছর আগে ধরা পড়েছে? আজ থেকে তো 3 বছর না, আমার বিয়েও হয় 3 বছর পরে। বিয়ের পরে 3 বছর পরে ধরা পড়েছে। আচ্ছা, তারপর আপনাদের সংসার কত বছরের? 9 বছর। 9 বছর, মানে 6 বছর আগে ধরা পড়েছে। জি। তারপর কি হলো? তো ওর সমস্যা তখন বলার পর ও তখন একলা একা আসছিল, টেস্ট করছিল না। ওর সমস্যা বলার পর ওকে নাকি ঢাকায় পাঠাইছে। তখন তো ও একা আসলে তো আর টেস্ট করবে না, ওখানে কেউ তো পরীক্ষা করবে না, আমার আসতে হবে। এখন আমরা আবার বাড়িতে না বলে আমার আসতে হবে। এখন আমরা আবার বাড়িতে না বলে আবার সবই তো শেষ করলাম, এখন কি করব? এখন তো আসতেই হবে। তখন আসলাম, আসার পর আর কি দুজনই আবার টেস্ট করাই, আমারও করে। তা আমার রিপোর্ট ভালো, ও নাকি ওখান থেকে আর কি অন্য হসপিটালে পাঠায়, ও ওখানে পরীক্ষা করায়। কতগুলো হসপিটাল করেছেন? 4টা-5 সবগুলাতেই একই রেজাল্ট। ওকে, তারপর? তখন এখন যে রিপোর্ট যখন দুজনগণার আসছে, তখন আমার তো সমস্যা নেই, বলতেছে যে আপনার সমস্যা এখন তো আপনার অ্যাজস্টপারমিয়া না জানি কি বলে, এটাই সমস্যা আপনার তো এরকম আসতেছে না, এখন ওখানে নাকি বলক আছে, এরকম বলতেছে যে বলক আছে, এখন আইভিএফ টেস্ট টিউব বেবি নিতে হবে। আমরা তখন ওইসব বুঝতাম না, তখন বুঝিনি। তখন আর কি উনি বলল, তা আমরা বললাম যে কীরকম খরচ? তখন বলল যে 3 থেকে 3.5 লক্ষ টাকা হবে। আমি আর কি বলবো, ওখানে মনে হয় আমার মরাই ভালো ছিল, কারণ আমার মতো হতভাগা আর এই জগতে কেউ নেই। এত সমস্যাও ধরা পড়ে, কিন্তু আমি কারো কাছে প্রকাশ করি না, কারণ আমি মনে করি যে গ্রামাঞ্চলের মধ্যে যদি আমি প্রকাশ করি আমার হাজব্যান্ডের সমস্যা, কিন্তু বলবে যে ওর নাকি কিছুই নেই, ওর নাকি শারীরিক সমস্যা, তাই বাচ্চা হয় না, এটাও বোঝে। কিন্তু গ্রামাঞ্চলের মানুষ গ্রামাঞ্চলের মানুষ কি বলে যার বাচ্চা নাই, যে ছেলের বাচ্চা হবে না, বলে যে তার শারীরিক সমস্যা, তার কিছু নেই। তাহলে যদি তার শারীরিক সমস্যা থাকে, আমি কিভাবে আসি? ও মানে বিষয়টা হচ্ছে এরকম যে সে পুরুষত্বহীন। হ্যাঁ, তারপরে কি ওভাবে আসি। আসার পর উনি বলল যে এরকমই আপনার করতে হবে। তখন উনিও অনেক ট্রাই করলো, তা আমার তো ওরকম সামর্থ্য নাই। আমরা কিভাবে পারবো? আমার বিয়ের 7 মাস পর থেকে তো সে করতেই আছে, কারণ সে তখন অনেক কিছু করছে, আমি আর পারতেছে না এরকম। তখন আর কি ওভাবে আসি আমরা দুজন, কাউকে বলি না, কারণ ওদের ফ্যামিলিতে যদি বলি তাহলে তারা কি বলে, বিশ্বাস করে না যে একটা ছেলে তো সংসার করতেছে, বউ নিয়ে আবার কি সমস্যা। আমরা দুজনই তো ফেস করতেছি যে ডাক্তারের কথাই সত্যি, আমরা কবিরাজ বিশ্বাস করি না, কারণ কবিরাজ তো অনেক বলছিল কিন্তু হয় নাই, ওরকম আর কি চলতেছে। কিন্তু আমি সবাইকে বলতাম যে না, আমারই সমস্যা, কারণ ওকে আমি ছোট করতাম না কারো সামনে, আমি বলতাম যে আমারই সমস্যা। তখন আর কি এখন সব মিলে দিলে এখন
আমাদের আবার বাড়িটা ভেঙে যায়। আমার শ্বশুর শাশুড়ি ওরা আমার মতো আর কি একটা জায়গা নিয়ে ওরা ওখানে আসে, সামনে ওদের নদী। আমি যেখানে আসি ওখানে আবার 4,000 টাকা দিয়ে আমি ওখানে নিয়ে আসি। আমার শ্বশুর শাশুড়ির তো ওরকম সামর্থ্য নাই। আর আমার বাবা বললাম যে আমার বাবা কোটিপতি ছিলেন, কিন্তু ওই ঘরে সন্তান আমার তো এখন কিছুই নেই, ওরা তো দিতে পারবে না। আপনার বাবা কোটিপতি ছিলেন কিন্তু আপনার কিছু নাই কেন? হ্যাঁ, এই যে আবার ভুলে গেছি যে আমার বাবার যখন ওখানে ব্যবসা করতো, ইন্ডিয়ান যে মাল আনতো সবকিছু ওখানে আর কি সব টাকা দিয়ে দেওয়ার পরে আর কি সব শেষ হয়ে যায় একবার, আর কিছুই ছিল না আমার বাবার, এখনো কিছু নেই ওরকম আর কি আছে আমার বাবার। তো ওই ফ্যামিলির সন্তান আমি কোনোদিন তো কারোর সামনে যাইনি, আমি লজ্জায় আমি তো পর্দা খুলি, আমি তো ঘরের ভিতরেই থাকি। এরকম করে যখন আমাকে আলাদা করে দেয়, আমার শ্বশুর কিছুই দিল না, শুধু একটা ঘর দিল, তো নদী তো ভাঙছে, এখন তো আমার আলাদা বাড়ি, ওভাবে থাকতেছি কিন্তু একাই। এখন আমাকে ছেড়েও কোনো করতেও পারে না, আমি তো একাই থাকতেছে বাড়িতে। আমার একটাই দুঃখ যে আমি দিনের মধ্যে হয়তো পর্দা খুলি, তাই আমি একাই থাকি, সবার কথা শুনে থাকি। কিন্তু আমার যখন খুব কষ্ট লাগে যে আমি যখন রাত হয় তখন আমার একাই থাকতে হয়, আমার পাশে কেউ নাই, আমি একাই থাকি, ওভাবে থাকতেছি। কিন্তু আমি যে থাকতেছি ওই শ্বশুরের ভাঙ্গা একটা ঘরে দিছি, ওই ঘরে থাকতেছি, কিন্তু বৃষ্টি আসলে তো পানি পড়তো, দিনে হলে আমি কোনোদিন যাইতে পারতাম না, আর যদি রাতে হয় পাশের বাড়িতে থাকতাম, এরকম করতাম। ও তখন ঢাকাতে? হ্যাঁ, ও তখন ঢাকাতে আসতে চাইছে যে ডাক্তার দেখাইতেছে, এরকম ওর ছিল। আচ্ছা আচ্ছা। আমি বলছি যে আমি আগে বলতাম না যে আমার সমস্যা, কেন আমি আমার হাজবেন্ডকে ছোট করব। তখন আর কি আমি এইভাবে বলতে বলতে সবাই বলে তাহলে বাচ্চা হয় না কেন, সমস্যাটা কার? তখন আর কি আমি কয়েক বছর যাওয়ার পর আমি আমার ফ্যামিলিকে বলে দেই যে আমার হাজবেন্ডের সমস্যা। তারপর ওদের ফ্যামিলিকেও আমি বলি, কিন্তু ওদের ফ্যামিলি এখনো মনে করতেছে যে এটা আমার সমস্যা। আপনি আপনার ফ্যামিলিকে জানানোর পরে ফ্যামিলি কি বলল? আমার ফ্যামিলিকে যখন জানাইছি, আমার ফ্যামিলি বলে যে সন্তান দেওয়ার মালিক তো হইছে আল্লাহ, কারো হাত নেই এখানে, আর তোমারও সামর্থ্য নেই যে দিতে পারবো এরকম নেই, তো এখন তুমি কি করবা, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। তখন আর কি আমি বললাম যে আমি কি করব, আমি তো কিছু না, আমার জীবনে বিয়ে একটাই হয়েছে, যদি আমার খালাতো ভাই না হইতো তবুও একটা কথা হইতো, আর ওকে আমি এত ভালোবাসি, ও আমার জীবনে মিক্স হয়ে গেছে, আমি ওকে ছাড়তেও পারবো না, এভাবে বলছি। তখন আমার আম্মু, আমার ফ্যামিলির থেকে সবাই বলে যে আমরাও তোকে ভালোবাসি, কিন্তু এখনো ওর জন্য যদি তোমার লাইফটা নষ্ট, তুমি কি করবা? কারণ আমার যে ছোট ভাইটা আছে তার এখন বর্তমানে একটা মেয়ে আছে, বিয়ে করছে, ও 18 বছর বয়সে বিয়ে করে ফেলছে। 18 বছর বয়সে বিয়ে করে ফেলছে? হ্যাঁ, বিয়ে করছে। মানে আপনাদের এলাকায় কি মানে শিক্ষার আলো একেবারেই নেই, পৌঁছায় না? লেখাপড়া যদি সে করবে না, এরকম করে আরও বিয়ে করে। আমার বোনটা যখন ক্লাস 8-এ পড়ে তখন ওকে আর ছাড়বে না। আচ্ছা আচ্ছা। তো এখন আমার ফ্যামিলি থেকে কয় মাস আগে আমাকে নিয়ে যাওয়ার পর আর কি সবাই, আমার চাচি চাচা সবাই বলতেছে যে এখন তুমি কি করবা, কারণ আজকে যদি ও মারা যায় তোমার কি হবে, তোমার তো এখনো জীবন পড়ে আছে, এখন কি করবা? তখন ওরা কি আর কি আমাকে আসতে দেয় নাই, 3 মাস আগে আসতে দেয় নাই। না নিশ্চয়ই, আমি এই প্রশ্নটা, আপনার জামাই কি বলে আপনাকে? আমার জামাই? হ্যাঁ, জামাই কি বলে? জামাই মানে আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ডের কথা যে তুমি যদি আমাকে ডিভোর্স দাও তাহলে তো আমি বাঁচবো না। আপনি আসেন, আপনার হাজবেন্ড এর সামনে বসে আছে, আপনি চলে আসেন। আপনার ওয়াইফ যা বলেছে এতক্ষণ যাবৎ আপনাদের সংসার নিয়ে, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্যি। কিভাবে জানলেন, কিভাবে হলো? আপনার গল্পটা একটু শুনি, মানে আপনি যেটা বলতেছিলেন আপনার প্রবলেমগুলো। হ্যাঁ, আমার প্রবলেমগুলো হলো যে আমি তো আসলে মানে ওই ধরনের কোনো সমস্যা ফেস করতাম না, যে আসলে আদৌ কি আমার এই সমস্যা আছে কি না। তো এগুলো বিষয়ে যখন জানতাম না, তো ওর চিকিৎসাটাই সর্বপ্রথম শুরু করাই আমরা। তো ওর ধারাবাহিকভাবে যখন চিকিৎসা চলতে থাকে, এক পর্যায়ে যখন আমি জানলাম যে আসলে সমস্যাটা ওর না, সমস্যাটা তো আমারই, তখন ওখান থেকে ওই জায়গায় এক বন্ধুত্ব ডাক্তার আছে রংপুরে, যে 2-3 বার পরীক্ষা করার পরে উনি যখন বলল যে আসলে তোমার তো সমস্যাটা যে দেখা যাচ্ছে, তোমার স্বাভাবিক পদ্ধতিতে সন্তান হওয়ার সম্ভাবনা খুবই কম, তারপরেও তুমি ঢাকায় যাও, আমি রেফারেন্স করে দিচ্ছি, তুমি সেখানে গিয়ে তাকে দেখাও।
আচ্ছা দেখার পরে হয়তো তো যদি তোমার কপাল ভালো হয় তাহলে তোমার হয়তো অপারেশনের মাধ্যমে হতে পারে, আচ্ছা আর যদি না হয় তাহলে অন্য পদ্ধতি আছে, তুমি সেখানে যাও, যে তাদের সাথে কথা বলো। ওকে তো তখন আমি ওখান থেকে ওকে নিয়ে চলে আসি। হুম আসার পরে তখন আমি কাজ করি হলো ঢাকার কেরানীগঞ্জে। হুম যখন ওকে নিয়ে ঢাকায় আসি তখন কেরানীগঞ্জে, তখন ওখানে একটা রুম নেই আমি, হুম। রুম নিয়ে ওখান থেকে ওকে নিয়ে ঢাকায় আসি। আসার পরে তখন উনি ওকেও একটা পরীক্ষা দেয় আর আমারও পরীক্ষা দেয়, হুম হুম 3টা পরীক্ষা দেয় আমাকে। হুম। 3টা পরীক্ষা দেয়, তার বলল যে একটা পরীক্ষা আমাদের হসপিটাল হবে না, সেটা মোহাম্মদপুর থেকে করে আনতে হবে। তো পরে আমি ওর পরীক্ষাটা ওখানে করাই, পর আমার 2টা পরীক্ষা ওই হসপিটালে হয়, আর একটা পরীক্ষা ওখান থেকে করে নিয়ে আসি। পরে আসার পরে এখন যে রিপোর্ট দেখার পরে উনি বলতেছে যে আপনার যে হরমোন টেস্টটা করা হয়েছে এটাতে দেখা যাচ্ছে আপনার সুগার রেনুবেস যেটা মানে স্পাম সেটা তো তৈরি হচ্ছে, কিন্তু যে কোনো কারণে বাধাগ্রস্ত, মানে ভাস ডিফারেন্ট যেটাকে বলে আর কি ডাক্তারি ভাষায় নাকি থাকে, সেখানে কোথাও বাধাগ্রস্ত আছে। আচ্ছা সেই কারণে তোমার স্পামটা পাস করতে পারছে না, মানে শরীর প্রডিউস হচ্ছে কিন্তু ইরেকশন হচ্ছে না। ইরেকশন হতে পারতেছে না। আচ্ছা এটা তোমার প্রবলেম। তা এখন আমি ভাবলাম যদি আমার এটাই প্রবলেম হয় তাহলে আমার এখন উপায় কি। তখন উনি বলল যে এর উপায় আছে। তা আমি বললাম কিভাবে সেটা? তা বলতেছে যে আমাদের যে এখন আধুনিক চিকিৎসা এটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল হচ্ছে, সেটা হলো আইভিএফ। তো আমি বললাম যে আইভিএফটা কি, এটা তো বুঝতাম না। তখন উনি বলল আইভিএফটা হলো যে আমরা যখন কোনো পুরুষের এই ধরনের সমস্যা পাই, স্বাভাবিক পদ্ধতিতে হয় না, তখন আমরা ওই পুরুষটার থেকে সিমেন্স কালেক্ট করি আর কি, স্পাম, আর ওই মেয়েটার থেকে আমাদের আর কি যেটা বলে ওবার ডিম্বাণু, হ্যাঁ হ্যাঁ, এই 2টা সংগ্রহ করে আমাদের মানে ফার্টিলিটি করে, বাইরে ফার্টিলিটি করে, তারপর এটা আর কি গর্ভে প্রবেশ করানো হয়। তো এটাতে শুধু ওই পুরুষটার স্পাম গ্রহণ করা হয়, যদি সেটা পুরুষের না থাকে সেই ক্ষেত্রে আমরা সেটা করি না। তো ভাবলাম যে তাহলে এটার পিছনে ব্যয় কত হবে? তো ওনারা বলতেছে যে এটার পিছনে তো ব্যয়বহুল, কারণ এটার চিকিৎসায় অনেক ব্যয়বহুল, যদি তোমাদের ইচ্ছা থাকে তাহলে তোমরা করতে পারো। তো বললাম কত হতে পারে? যে 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ পড়বে, তবে পার্সেন্টেজ 1/3। রাইট, সেই জায়গাটা আমি যেতে চাচ্ছিলাম যে পার্সেন্টেজ 1/3 মানে 3 ভাগের 1 ভাগ। সফল তো হতেও পারে, নাও হতে পারে, এবং না হওয়ার সম্ভাবনাটাই বেশি। সম্ভাবনা বেশি। তো বললাম যদি প্রথমবারে না হয় তাহলে যে আবার দ্বিতীয়বার করতে হবে। একই প্রাইস পড়বে? একই প্রাইস। তো বলতেছে যে দ্বিতীয়বার করা, তো বলতেছে যে তাদের মধ্যে যারা ইয়ং পারসন তাদের পার্সেন্টেজ 50+ হইতে পারে, যদি এদের বয়স 30-এর নিচে হয় তাহলে এদের পার্সেন্টেজ 50+ হইতে পারে। যখন গড় হিসাব পড়ে যায় তখন নাকি 1/3 পড়ে যায়। আচ্ছা, তারপর? তা বললাম যে তাহলে যে আপনি বললেন যে মানে ওনাকে প্রশ্ন করলাম যে আপনি তো বললেন যে আপনি স্পার্ম তৈরি হচ্ছে, হয়তো কোথাও বাধাগ্রস্তর কারণে আসতে পারতেছে না, তাহলে তো অপারেশনের মাধ্যমে করা সম্ভব। তো বলতেছে অপারেশন করে অনেক সময় হয় আবার নাও হয়, এই জন্য আমরা ওই দিকে যাইতে চাচ্ছি না। তা আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে আমরা পরামর্শ করি, যেহেতু আপনি বলছেন আমরা পরামর্শ করি। তারপরে আসার পরে উনি আবার বলল যে যদি এত টাকা খরচা যদি না করতে চান, অন্য পদ্ধতিতে করতে চান, সেই ব্যবস্থাও আছে। তো যাই হোক, সে পদ্ধতিটার কথা আমি নাই বলতেছি আর কি, সেটা বলবো কি বলা যাবে? শিওর, বলেন। যে ডোনারিজম। আচ্ছা, তো ডোনারিজম, তো আমি বললাম যে এটা কিভাবে, যে ওইটা অন্য পুরুষের থেকে কানেক্ট করে আপনার অন্য পুরুষের স্পার্ম নিয়ে আলটিমেটলি সেটাকে ফার্টিলাইজ করে, বাট ওইটা ফার্টিলিটি করবে, ওটা হলো IUI পদ্ধতিতে, ওটার খরচ নাকি স্বল্প, যে ওদের স্পার্ম কালচার করে ওইটা IUI পদ্ধতিতে তার জরায়ুতে প্রবেশ করাবে। তা আমরা বললাম যে না, আমরা তো ওইভাবে নেব না, কারণ সেটা তো ইসলামেও বৈধতা আছে কিনা জানি না, তখনও জানতাম না। তো বললাম যে না, আমরা ওইভাবে নেব না। ওকে, প্রিয় শ্রোতা, ছোট্ট একটি বিরতির পর ফিরছি। পরে ওখান থেকে আসার পরে এখন আমি চিন্তা করতেছি যে আচ্ছা যদি ওইভাবে হয়, একবার করার পরে দ্বিতীয়বার, প্রথমবারে না হলে দ্বিতীয়বার আবার করতে হবে, তাহলে আবার বললো যে তোমার স্প্যাম তৈরি হচ্ছে, আসতে পারতেছে না, তাহলে এর যদি কোনো চিকিৎসা থাকে তাহলে আমি সেদিকে আগ্রহী, দেখি। রাইট। তখন আমি অন্য একটা হসপিটালে যাই, যাওয়ার পরে ওখানে ডাক্তারকে দেখাই। তো উনি বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, তৈরি হচ্ছে, এখন আসতে পারতেছে না, কেন আসতে পারতেছে না এই দিকেই তুমি দেখো আগে, তুমি তো সেইভাবে দেখায়, যদি তোমার পরীক্ষায় দেখা যায় যে তোমার
যে একটা নাকি সার্জারি এখন হয়, যে ল্যাপাস্কোপি সার্জারি, যে তোমার যদি কোথাও বাধাগ্রস্ত থাকে ল্যাপাস্কোপির মাধ্যমে সেটা সারা সম্ভব, তাহলে তোমার মানে স্বাভাবিক পদ্ধতিতেই সন্তান অসম্ভব। তাই আমি বললাম তাহলে এখন কি করতে হবে? তো উনি অনেকগুলো পরীক্ষা দিল, প্রায় 20-25 হাজার টাকার উপরে। তো ওই মুহূর্তে আমার কাছে আর অত টাকা নাই, তো আমি আর পরীক্ষাটা করাইলাম না। না করে আসার পরে তারপরে এখন ভাবলাম যে এখন এদিকে যাব না এদিকে যাব, আমি 2 দিকে পড়ে গেলাম। আসলে যদি এদিকে যাই তাহলে তো এইদিকে পার্সেন্টেজ তো নাই, আবার যদি এদিকে যাই এদিকে হবে কিনা সেটাও সন্দেহ, 2 দিকেই পড়ে গেলাম। তো এখন ওই অবস্থায় রাখলাম কিছুদিন যে না এখন আর যেদিকেই হোক সব দিকেই তো টাকার প্রয়োজন। আর আমি তো আমার একটা সমস্যা, আমি সবসময় কাজ করতে পারতাম না। একটা হলো সমস্যা, আমার হাত পা প্রচুর ঘামে, এজন্য আমি সব ধরনের কাজ করতে পারতাম না। যখন সোয়েটারে কাজ করছিলাম তখন ওই নিটিং মেশিন চালানো আমার জন্য খুব কষ্টকর হইতো। আমি যদি রাত্রি মেশিন দেখে আসতাম, সকালে যে দেখলাম যে ওখানে আয়রন জমে একবারে মেশিন পুরো জাম হয়ে থাকতো, এজন্য আমি ওই সব ধরনের কাজ করতে পারতাম না। যখন সোয়েটারে কাজ করছিলাম তখনও ওই নিটিং মেশিন চালানো আমার জন্য খুব কষ্টকর হতো। আমি যদি রাত্রি মেশিন দেখে আসতাম, সকালে দেখলাম যে ওখানে আয়রন জমে একবারে মেশিন পুরো জাম হয়ে থাকতো, এজন্য আমি ওর কাজটা করতে পারতাম না। ওটাও শুধু নিডেলের কাজ, তো এজন্য ওটা কাজ করতে পারতাম না, এজন্য কাজটা আমি ছেড়ে দিছি। তারপর অনেক জায়গায় তখন দেখলাম যে যখন এইসব কাজ আমি পারতেছি না, তখন গার্মেন্টসের কাজে গেলাম। গার্মেন্টসের কাজও কিন্তু করতে পারিনি। যখন ওই মেশিন চালাইতে যাইতে হয়, যখন হোয়াইট কালার মাল আসে তখন আর আমি ওই মাল করতে পারি না, কারণ স্পট লেগে যায়। তখন ওখানেও চাকরিটা ছেড়ে দিই। ভাবলাম তাহলে এখন আমি কি করব, কোন চাকরি করলে আমার জন্য ভালো হবে। তখন ওখান থেকে আমি চলে যাই, মানে ওই যে আমাদের যে সিমেন্ট কোম্পানি আছে না, সাহা সিমেন্ট, ওখানের এক যে সর্দারের কাছে গিয়ে, মানে ওখান থেকে আর কি লোড আনলোডের চাকরি টাকা নেই, মানে ওখান থেকেই মনে করেন পুরো ঢাকা শহরের রাত্রে গাড়িতে আসি আর দোকানে দোকানে মাল দেওয়া, এইভাবে সেল করি। তো ওখান থেকেই ওইভাবে করে আর চিকিৎসা করাই, যে আমার তো টাকা জমাইতে হবে। এইদিকে ও যে এতদিন যাবৎ মানে ওর চিকিৎসা করাইছি, সমস্যা নানান সমস্যা দেখা দিছে, চিকিৎসা করাইছি, চিকিৎসা করাইতে গিয়ে ও মানে এখন প্রায় অসুস্থ হয়ে যায়। মানে বুঝতে পারি না যে ও মানে অল্প বয়স থেকেই ওর চিকিৎসাটা শুরু হয়েছে অ্যান্টিবায়োটিকের উপর, তো মানে ওর শারীরিক নানান সমস্যা শুরু হয়ে যায়। তো এখন ও প্রায় অসুস্থ হয়ে যায়। হঠাৎ করেই দেখা গেল আজকে এই সমস্যা, কালকে দেখা গেল ও সমস্যা। মানে এখন তো আমার সংসারে তো অনেক আগেই তো বাবা মা পৃথক করে দিছে, কারণ আমি যখন এই চিকিৎসা শুরু করি তখন থেকেই আমি আর বাবা মাকে টাকা দিতে পারিনি, কারণ মানে চিকিৎসার পিছনে যে এইসব পরীক্ষা নিরীক্ষা খুব ব্যয়বহুল। যেখানে যাই সেখানে অনেক টাকা ঋণ করি, আবার ওই টাকার শোধ না করতে আবার অন্য চিকিৎসার দিকে আগাইতে হলে আবার ঋণ করতে হয়, আবার কাজ করে শোধ করি। এদিকে বাবা মাবু তেমনটা প্রেশার দিত না, কারণ বুঝতো যে ও তো চিকিৎসার পিছনে ব্যয় করতেছে, এজন্য দিতে পারে না। আমার বড় ভাই সে মনে করেন পরে আর কি সংসারের দায়িত্বটা নিচ্ছে, এখনও আর কি আছে। তা যখন আমি ওই সংসারের দায়িত্ব যখন টাকা পয়সা দেই না, এ কারণে তারা বলতেছে তুই তো সংসারের পিছনে কিছু দিতেছস না, তাহলে তোকেও পারতে হয়, তোর বউকেও পারতে হয়, তাহলে তুই পৃথক হয়ে খা। তো পৃথক হয়ে খাবো ঠিক, এখন তো ওই অবস্থায় পৃথক করে দিলে আমি শূন্য, কারণ আমাকে ওই অবস্থায় নাই দেখে আমাকে পৃথক করে দিতেছে। যখন আমি পৃথক হয়ে যাই তখন ওই দিন মানে আমার বলতেছে যে তোকে কিছু দেব না, যে ঘর আছে থাকার ঘর সেটাও দেব না। এই থাকার ঘরটায় যদি আমাকে না দেয় তাহলে আমি থাকবো কোথায়, আমার তো বউ নিয়ে থাকতে হবে। তো পরে অনেক মানে চাচার বসার পরে তখন বললো যে ঠিক আছে, ওকে ঘরটা শুধু দেওয়া হবে, আর কিছু দেওয়া হবে না। আচ্ছা, ওকে ঘরটা শুধু দেওয়া হবে আর কিছু দেওয়া হবে না। পরে যে ঘরটা দেয় ওই ঘরটা আমি মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো যে মানে আমাদের বাড়িটা একবার পুড়ে গেছিল আগুনে, মানে কিছু ছিল না। আচ্ছা, ওই বাড়িটা পোড়ার পরে যে কিছু টিন ছিল না, কিছু টিন একটু হালকা ভালো ছিল, ওই ধরনের টিন দিয়ে ঘরটা তোলানো হয়েছিল আর কি। ওই ঘরটা পরে আমাকে দেয়, আমি ওই ঘরটায় থাকতাম। পরে ওখান থেকে ওই ঘরটাতে থাকতাম, আর এদিকে তো আলাদা পৃথক। ওই দেখা গেলো 1 মাস যদি বাইরে ওইভাবে কাজ করতাম, আবার ও ঠিক ওই রকম সমস্যার কারণে আবার ওর চিকিৎসা আমার চিকিৎসা বাদ দিয়ে ওর পিছনে আবার ব্যয় করতে হয়। তো ওইভাবে করতে করতে হঠাৎ করেই আমাদের পাশেই নদী ছিল, তো একসময় বাড়িটা ভেঙে যায়। এখন বাড়িটা ভেঙে যাওয়ার পরে এখন আমি মানে কোথায় গিয়ে আর এখন ঠাঁই নেব। বাবার ভিটায় ছিলাম,
কিন্তু বাড়িটা যখন ভেঙে গেল তখন বাবা তারা আল্লাহ মানে এরকম সিস্টেম হয়েছে যে যেদিন বাড়িটা ভেঙে নিয়ে গেছে হ্যাঁ কি বলবো, মানে আমি ছিলাম হলো শ্বশুর বাড়িতে, কিন্তু আমাকে বলেনি, আমরা দুজনই ছিলাম, কিন্তু আসার পরে দেখি মানে শুধু আমার ঘরটাই আছে, তাদের ঘর নাই। পরে এখন কি বলবো, তখন আসি বললাম যে আপনারা যে গেলেন আমাকে একবারও বললেন না, আমি এখন কোথায় যাব। পরে ওই আমার পাশের যে এক বাড়ি ছিল, উনি একটা জায়গা ভাড়া নিয়েছিল 4,000 টাকায়, মানে আমাদের ওইখানে চর এলাকা তো, মানে এইভাবে ভাড়া হয় যে নদী আসা পর্যন্ত তুমি থাকতে পারবা, নদী আসলে তোমার জায়গা ছেড়ে দিতে হবে, নদীতে ভেঙে গেলে তোমার জায়গা শেষ, টাকা শেষ। তারপরে ওই জায়গায় 4,000 টাকায় মানে একটা জায়গা ভাড়া নিয়েছিল। পরে ও বলতেছে আমি ওই জায়গা যাব না। পরে আমি ওই 4,000 টাকা তাকে দিয়ে পরে আমি ওই জায়গাটার মধ্যে যেয়ে এক বড় জমিনের উপর আর কি ঘরটা ওঠানোর পরে ওই জায়গায় মনে করেন বন্যা আসলে পুরা 3-4 ফিট পানি হতো ঘরের ভিতরে, থাকান যাইতো না। পরে ওই অবস্থায় মানে আমার তো আর ওই অবস্থায় মানে একটা জায়গা ভালো জায়গা নিয়ে বাড়ি করার মতো সামর্থ্য নেই। পরে ওকে মনে করো ওই বাড়িতেই রেখে আমার কাজ করতে আসতে হয় আর কি, বাঁচতে জীবিকার বাঁচতেও তো বাঁচতেই হবে, বাঁচতলে তো আসতেই হবে। এখন পরে আমি ওইভাবে আসার পরে যে এটুকু সামর্থ্য হয়, আবার ওই দেখা গেল 1 মাস যদি আমি কাজ করি পরে 1 মাস ওর পিছনেই ব্যয় করা লাগে। 1 মাস যদি কাজ করি আবার দেখা গেল যে 10 দিন যদি ছুটি কাটিয়ে আসি, পরের মাসে যা দেখলাম যে তো টাকাও পাইলাম না, অল্প। এইভাবে আবার ঋণ হয়ে যায়। এখন ওইভাবেও করতে করতে এখন মানে পারতেছি না, আর কোথায় যাব। তখন যদি কোথাও একটা বেতনে চাকরি করতে যাই হালকা পাতলা, সেখানেও তার আমাকে মাসে মাসে ছুটি দিবে না। তখন আমি ওই কি করি, দেখা যায় যে আলুর ক্ষেত লাগাইতে যাই, 15 দিন 20 দিন 1 মাস কাজ হয়, আবার বাড়িতে যাই। আবারও দেখা যায় যে মানে ধান কাটার কাজে যাই, ওখানে কিছুদিন করে আবার বাড়িতে যাই, এইভাবে চালাই। তো এখন দেখা গেল যে ওই যে ঘরটা দিছে, একবার শিলাবৃষ্টি হয়, প্রচুর শিলাবৃষ্টি হয় এই এলাকায়। তা সেদিন আমি বাড়িতে ছিলাম না, আমি ঢাকায় ছিলাম, কিন্তু ও ছিল বাড়িতে। তো এমন সময় এমন বড় বড় শিলাবৃষ্টি পড়ছে, মানে চাল একেবারে পুরো মশালারির মতো হয়ে গেছে, যা ওই ঘরের মধ্যে থাকা সম্ভব না। তারপরে কি করি, ওই একটা পলিথিন কিনে ওই কোনো রকম করে মানে ছাউনি দিই আর কি, ছাউনি দিই, ওই ঘরেই থাকে। প্রায় 7-8-5 বছর 6 বছর ওই ঘরেই থাকলাম বাড়ি আলাদা করার পরে। তখন বলতেছে যে ও বলতেছে আমি একলা বাড়িতে থাকি, অনেক সময় মানে বাজে ছেলেপেলেরা মানে কিছু খারাপ সিদ্ধান্ত নেয় আর কি। আমার জায়গা থেকে কয়েকটা বিষয় বলি। একটা যেটা হচ্ছে যে আপনি এখন কি করেন? আমি এখন মানে যেখানে আছি একটা কনস্ট্রাকশন সাইডে আছি আর কি। কত টাকা পান আপনি ওখান থেকে মাসিক? আমি ওখান থেকে মাসিক না মানে দিন ইনকাম, মানে কাজ করলে পায়, না করলে না। আপনার ওয়াইফকে নিয়ে আসেন না কেন আপনার কাছে? এখন আমি যেখানে আছি এখানে তো রুম ভাড়া অনেক টাকা, আর আমি যে টাকায় চাকরি করি আর ওই টাকা দিয়ে এখানে রুম ভাড়া নেওয়া সম্ভব নয়। তাহলে আপনারা দুজনেই গার্মেন্টস করেন, দুজনেই গার্মেন্টসে কাজ করেন, সমস্যা কোথায়? ও তো অসুস্থ, এখন ওর যে এখন সমস্যাটা দেওয়া হয়েছে, ও মানে মাথার সমস্যা নিয়ে ভুগতেছে, মানে মাথাটা ওর মানে পুরা মাথাটা। দেখ, প্রথম কথা হচ্ছে দেখেন, এখানে আমি একটা কথা বলি আপনাদেরকে। আপনি যদি মনে করেন যে একটা মানুষের প্রতি আপনি অন্যায় করতেছেন, যে আপনার সেই সুযোগটা নেই, সেই সামর্থ্যটা নেই, কিন্তু তার জায়গা থেকে তার বাচ্চার শখ আছে এবং সেটা তার অধিকার, সেটা যদি আপনি মনে করেন যে না সেটা আপনি ঠিকমতো পারতেছেন না, সেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন না, কোনোভাবে কোনো দিক থেকে পারবেন না, তারপরও আপনি তাকে কেন ধরে রাখবেন? আপনি আমাকে এই প্রশ্নের উত্তরটা আগে দেন। এখন আমি ধরে রাখি আমার 9 বছরের সংসার, তারপরে কি আমার একটা ভালোবাসা, আর আমি এটা ভাবি যে ও যদি চলে যায় আমি দ্বিতীয় বিয়ে কেন করব, আর দ্বিতীয় বিয়ে করলে তো সেই মেয়েটার লাইফটা নষ্ট হয়ে যাবে। তো আপনি তার এর লাইফও তো নষ্ট করতেছেন। হ্যাঁ, এর লাইফও নষ্ট করছি আমি, তারপরেও মানে বলি যে তুমি যাও, আমি যে হই, আমার আমার জীবন একলা জীবন, আমি বাঁচি বা মরি সেটা সমস্যা না, তুমি চলে যাও। তুমি বলে যে 9 বছর যাবতীয় তোমার সংসার করলাম আমি, এখন যদি এই দুনিয়াতে তোমার যে ছেড়ে যদি আমি সুখের জন্য যদি কোথাও যাই পাবো,
টাকা পাবো, ধন পাবো, সবকিছু পাবো, কিন্তু উনি এখন যদি যে আমি ওই সুখের জন্য যাই, কিন্তু তোমার তো অনেক কষ্ট হবে না, আমি তো তোমাকে ভালোবাসি, আর যদি মরতে হয় একসঙ্গে মরি, দুনিয়া থেকেই চলে যাই। মাঝে মধ্যেই সিদ্ধান্ত নিই যে আমরা সুসাইড করে ফেলবো। আবার বলি যে যে সুসাইড মহাপদ। ও যখন সুসাইড করতে যায় আমি ওকে বুঝাই যে দেখো, তুমি যদি সুসাইড করতে পারো, তুমি যদি মরে যাও, তাহলে আমার কি হবে? মানে এই বিষয়টাকে আপনারা জানেন, বিষয়টাকে মানে আপনারা এই বিষয়টাকে এমনভাবে জটিল করে ফেলছেন। মানে আমার কথা হচ্ছে কি, মানে ঠিক আছে, আপনি একটা প্রবলেমের মধ্যে আছেন, সেই প্রবলেমটাকে আপনি সলভ করার জন্য চেষ্টা করবেন, তাই না? এটাই তো? হ্যাঁ, চেষ্টা করুন। যখন একেবারেই সলভ হবে না, আইদার আপনাকে ওই প্রবলেমটা নিয়ে চিন্তা করা বাদ দিতে হবে, অথবা আপনাকে নতুন কোনো কিছু করতে হবে, নতুন কোনো স্টেপ নিয়ে চিন্তা করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, তো আপনার এই প্রবলেমটা তো এমন প্রবলেম না যেটা সুইসাইড করার প্রবলেম। সুইসাইড করতে যায় মানে ও যখন আপনি বললেন এটা সুইসাইড করার প্রবলেম, মানে জীবনটা কি শুধু বাচ্চা জন্ম দেওয়ার জন্যে? না না, সেজন্য সুইসাইড করেন না। তাহলে যখন আমি মনে করেন এখন এলাকায় থাকি, যেমন আমি যে গত কয়দিন আগে আমি বাড়িতে গেছি, তো পিছন থেকে 2টা মহিলা আসতেছে, আমি আমার বাবার বাসা থেকে আমার বাসায় আসতেছি। তো এক মহিলা আরেক মহিলাকে বলতেছে, এই বান্দাটা কয়দিন পর পর বাড়িতে আসে কেন? মানে আমাদের গ্রামের বাসায় বলতেছে, বাঞ্জিটা কয়দিন পর পর বাড়িতে আসে কেন? আমি তো বাড়িতে যাই, ও অসুস্থ থাকার কারণ আমি যাই। আপনি লোকে মুখে কি বললো না বললো তার কিছু যায় আসে না। আমি আবার অনেক সময় দেখা যায় আমি বাসায় গেছি, আমি যদি একটা গাছ লাগাই, আসে বলে যে তোরা বাঞ্জি দেখি তোদের গাছের ফল ধরে না। ঠিক আছে, একটা লেবু গাছ লাগাইছি, লেবু গাছের সময় হলে তো ফল আসবে। আচ্ছা, আমি একটা কথা বলি এখানে। হ্যাঁ, ঠিক আছে, আপনি গল্পটা বললেন, হয়তো কিছু মানুষের মানসিকতা চেঞ্জ হবে, ডেফিনেটলি আমি সেই জায়গাটায় অবশ্যই নক করি। জি, কিন্তু আপনাদের যে সেন্সের জায়গাটা, সেই জায়গা থেকে শুরু হয়ে আসা উচিত। কিন্তু জি, জি। আপনারা আজকে অনেক দূর থেকে কষ্ট করে নিজের পকেটের পয়সা খরচ করে এরকম লাখ লাখ মানুষ শুনে এরকম একটা অনুষ্ঠানে আসছেন। নিশ্চয়ই আপনারা এই অনুষ্ঠানটা কি ভ্যালু দেন বলেই আসছেন, কষ্ট করে আসছেন। আমরা দেখেন, এখানে 2-3টা বিষয়। প্রথম কথা হচ্ছে যে প্রবলেমটা এত জটিল না যে কারণে সুইসাইডের কথা চিন্তা করতে হবে, 1। 2 নম্বর হচ্ছে যে বাচ্চা হয় না, বাচ্চা হবে, আল্লাহ চাইলে হয়তো ভবিষ্যতে হবে, তাই না? আপনার বয়স কত আর ওনার বয়স কত, এত ফ্রাস্ট্রেটেড হওয়ার তো কিছু নাই। আর বাচ্চা না হলেই জীবনটা শেষ হয়ে যায় না, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর। তারপর আমি সকালে দিয়ে দেখলাম যে ওখানে আয়রন জমে মেশিন পুরো জাম হয়ে থাকতো। এই জন্য আমি ওই কাজটা করতে পারতাম না, ওটা শুধু নিডেলের কাজ তো, এই জন্য ওটা কাজটা করতে পারতাম না, এই জন্য কাজটা আমি ছেড়ে দিছি। তারপরে অনেক জায়গায় তখন দেখলাম যে যখন এইসব কাজ আমি পারতেছি না, তখন গার্মেন্টসের কাজে গেলাম। গার্মেন্টসের কাজও কিন্তু করতে পারি না, যখন ওই মেশিন চালাতে যাইতে হয়, যখন হোয়াইট কালার মাল আসে, তখন আর আমি ওই মাল করতে পারি না, কারণ এক্সপোর্ট লেগে যায়। তখন ওখানেও চাকরিটা ছেড়ে দেই, যেহেতু ভাবলাম তাহলে এখন আমি কি করব, কোন চাকরিগুলো আমার জন্য ভালো হবে। তখন ওখান থেকে আমি চলে যাই, মানে জেমদের যে সিমেন্ট কোম্পানি আছে না, সাহা সিমেন্ট, ওখানের এক সর্দারের কাছে গিয়ে মানে ওখান থেকে আর কি লোড আনলোডের চাকরিটা কেটে নিয়েই, মানে ওখান থেকে মনে করেন পুরো ঢাকা শহরে রাত্রে গাড়িতে আসি আর দোকানে দোকানে মাল দেওয়া, এইভাবে সেল করে। আচ্ছা, ওখান থেকে আর দোকানে দোকানে মাল দেওয়া এইভাবে সেল করি, ওখান থেকে এইভাবে করি আর চিকিৎসা করাই, জামা তো টাকা জমাইতে হবে। এদিকেও ওই যে এতদিন যাবৎ মানে ওর চিকিৎসা করাইছি, সমস্যা নানান সমস্যা দেখা দিচ্ছে, চিকিৎসা করাইছি। চিকিৎসা করাইতে গিয়ে ও মানে এখন প্রায় প্রায় অসুস্থ হয়ে যায়, মানে বুঝতে পারি না যে ও মানে অল্প বয়স থেকে ওর চিকিৎসাটা শুরু হয়েছে অ্যান্টিবায়োটিকের উপর, তো মানে ওর শারীরিক নানান সমস্যা শুরু হয়ে যায়। তো এখনো প্রায় প্রায় অসুস্থ হয়ে যায়। হঠাৎ করে দেখা গেল আজকে এই সমস্যা, কালকে দেখা গেল ও সমস্যা। মানে এখন তো আমার সংসারে তো অনেক আগে তো বাবা মা পৃথক করে দিছে, কারণ আমি যখন এই চিকিৎসা শুরু করি তখন থেকে আমি আর বাবা মাকে টাকা দিতে পারিনি, কারণ মানে চিকিৎসার পিছনে যে এইসব পরীক্ষা নিরীক্ষা খুব ব্যয়বহুল, যেখানে যাই সেখানে অনেক টাকা ঋণ করি, আবার ওই টাকা শোধ না করতে পারে আবার
অন্য চিকিৎসা দিকে আগাইতে হলে আবার ঋণ করতে হয়, আবার কাজ কাটা শোধ করি। এদিকে বাবাদের মন একটা পেশাদারি তো না, কারণ বুঝতেছে যে ও চিকিৎসার পিছনে ব্যয় করতেছে, এজন্য দিতে পারে না। আমার বড় ভাই সে মনে করেন পরে ওকে আর কি সংসারের দায়িত্বটা নিচ্ছে, এখন আর কি আছে। তো যখন আমি ওই সংসারের দায়িত্বে তখন টাকা পয়সা দেই না, এই কারণে তারা বলতেছে তুই তো সংসারের পিছনে কিছুই দিছিস না, তাহলে তোকে পালতে হয়, তোর বউকে পালতে হয়, তাহলে 2 পিতা খায়। তারপর পিতা খায় খাপ ঠিক। এখন তো ওই অবস্থায় পৃথক করে দিলে আমার তো আমি শূন্য, কারণ আমাকে ওই অবস্থায় নাই দেখে আমাকে পৃথক করে দিতেছে। যখন আমি পৃথক হয়ে যাই তখন ওই দিন মানে আমার বলতেছে যে তোকে কিছুই দেব না, যে ঘর আছে থাকার ঘর সেটাও দেব না। তো থাকার ঘরটা যদি আমাকে না দেয় তাহলে আমি থাকবো কোথায়, আমার তো বউ নিয়ে থাকতে হবে। তো বড় অনেক মানে চারিদিকে বসার পরে তখন বললো যে ঠিক আছে ওকে ঘরটা শুধু দেওয়া হবে, আর কিছু দেওয়া হবে না। পরে যে ঘরটা দেয় ওই ঘরটা আমার, আমি মাঝখানে একটা মানে কিছুই ছিল না। আচ্ছা, ওই বাড়িটা পুরার পরে যে কিছু টিন ছিল না, কিছু টিন মানে হালকা ভালো ছিল, ওই ধরনের টিন দিয়ে ঘরটা তোলানো হয়েছিল আর কি। ওই ঘরটা পরে আমাকে দেই, আমি ওই ঘরটাই থাকতাম। পরে ওখান থেকে ওই ঘরটাতে থাকলাম, আর এদিকে তো আলাদা পৃথক। ওই দেখা গেল 1 মাস যদি বাইরেই ওইভাবে কাজ করতাম, আবার ওর ঠিক ওরকম সমস্যার কারণে আবার ওর চিকিৎসা, আমার চিকিৎসা বাদ দিয়ে ওর পিছনে আবার ব্যয় করতে হয়। তখন ওইভাবে করতে করতে হঠাৎ করে আমাদের পাশে নদী ছিল তো, একসময় বাড়িটা ভেঙে যায়। এখন বাড়িটা ভেঙে যাওয়ার পরে এখন আমি মানে কোথায় গিয়ে আর এখন ঠাঁই নিব, বাবার ভিটাই ছিলাম, কিন্তু বাড়িটা যখন ভেঙে গেল তখন বাবা দাদার মানে এইরকম সিস্টেম হয়েছে, যারা সেদিন বাড়িটা ভেঙে নিয়ে গেছে। ভাইয়া কি বলবো, মানে আমি ছিলাম হলো শ্বশুর বাড়িতে, কিন্তু আমাকে বলেনি, আমরা 2 জনই ছিলাম, কিন্তু আসার পরে দেখি মানে শুধু আমার ঘরটাই আছে, তাদের ঘর নাই। আচ্ছা, পরে এখন কি বলবো, তখন আসে বললাম যে আপনারা যে গেলেন আমাকে একবারও বললেন না, আমি এখন কোথায় যাব। পরে ওই আমার পাশে যে এক বাড়ি ছিল, ও নিয়ে একটা জায়গা ভাড়া নিয়েছিল 4,000 টাকায়। মানে আমাদের ওইখানের চর এলাকা তো মানে এইভাবে ভাড়া হয় যে নদী আসা পর্যন্ত তুমি থাকতে পারবা, নদী আসলে তোমার জায়গা ছেড়ে দিতে হবে, নদীতে ভাঙা গেলে তোমার জায়গা শেষ, টাকা শেষ। তো পরে ওই জায়গায় 4,000 টাকায় মানে একটা জায়গা ভাড়া নিয়েছিল। পরে ও বলতেছে আমি ওই জায়গায় যাব না। পরে আমি ওই 4,000 টাকা তাকে দিয়ে পরে আমি ওই জায়গাটার মধ্যে যে এক বরের জমিনের উপর আর কি ঘরটা উঠাই। উঠানোর পরে ওই জায়গায় মনে করেন বন্যা আসলে পুরা 3-4 ফিট পানি হইতো ঘরের ভিতরে, থাকান যাইতো না। পরে ওই অবস্থায় মানে আমার তো আর ওই অবস্থায় মানে একটা জায়গা ভালো জায়গা নিয়ে বাড়ি করার মতো সামর্থ্য নেই। পরে ওকে মনে করো ওই বাড়িতেই রেখে আমার কাজ করতে আসতে হয় আর কি। আচ্ছা, বাঁচতেও জীবিকা হলে তো বাঁচতেই হবে, বাঁচতে হলে তো আসতেই হবে। এখন পরে আমি ওইভাবে আসি, আসার পরে যেটুকু সামর্থ্য হয় আবার ওই দেখা গেল 1 মাস যদি আমি কাজ করি, পরের 1 মাস ওর পিছনেই ব্যয় করা লাগে। 1 মাস যদি কাজ করি আবার দেখা গেল যে 10 দিন যদি ছুটি কাটায় আসি, পরের মাসে যে দেখলাম যে টাকাও পাইলাম না অল্প, ওইভাবে আবার ঋণ হয়ে যায়। এখন ওইভাবে করতে করতে এখন মানে পারতেছি না আর কোথায় যাব। তখন যে কোথাও একটা বেতনে চাকরি করতে যাই হালকা পাতলা, সেখানে তো আর আমাকে মাসে মাসে ছুটি দিবে না। তখন আমি ওই কি করি, দেখা যায় যে আলুর ক্ষেত লাগাইতে যাই, যা 15 দিন 20 দিন 1 মাস কাজ হয়, আবার বাড়িতে যাই। আবার দেখা যায় যে ধান কাটার কাজে যাই, ওখানে কিছুদিন করি আবার বাড়িতে যাই, এইভাবে চালাই। তো এখন দেখা গেল যে ওই যে ঘরটা দিছে, একবার শিলাবৃষ্টি হয়, প্রচুর শিলাবৃষ্টি হয় এলাকায়। সেদিন আমি বাড়িতে ছিলাম না, আমি ঢাকায় ছিলাম, কিন্তু ও ছিল বাড়িতে। এমন সময় এমন পাথর বড় বড় শিলাবৃষ্টি পড়ছে, আচ্ছা, মানে 4 লাইন দিয়ে পুরা মশারির মতো হয়ে গেছে, যা ওই ঘরের মধ্যে থাকা সম্ভব না। তারপরে কি করি, একটা পলিথিন কিনে ওই কোনো রকম করে মানে ছাউনি দিই আর কি। ছাউনি দিয়ে ওই ঘরেই থাকি, প্রায় 5-6 বছর ওই ঘরেই থাকলাম বাড়ি আলাদা করার পরে। তো এখন বসবাস, তো এখন বলতেছে যে ও বলতেছে আমি একলা বাড়িতে থাকি, অনেক সময় মানে বাজে ছেলেপেলেরা মানে কিছু খারাপ সিদ্ধান্ত নেয় আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি আপনার গল্পটা পুরোটা শুনলাম।
আমি আমার জায়গা থেকে কয়েকটা বিষয় বলি। একটা যেটা হচ্ছে যে আপনি এখন কি করেন? আমি এখন মানে যেখানে আছি একটা কনস্ট্রাকশন সাইটে আছি আর কি। কত টাকা পান আপনি ওখান থেকে মাসিক? আমি ওখানে মাসিক না মানে দিন ইনকাম, মানে কাজ করলে পাই, না করলে না। আপনার ওয়াইফকে নিয়ে আসেন না কেন আপনার কাছে? এখন আমি যেখানে আছি এখানে তো রুম ভাড়া অনেক টাকা, আর আমি যেই টাকায় চাকরি করি আর ওই টাকা দিয়ে এখানে রুম ভাড়া নেওয়া সম্ভব না। আপনারা দুজনেই গার্মেন্টস করেন, দুজনেই গার্মেন্টসে কাজ করেন, সমস্যা কোথায়? ও তো অসুস্থ এখন, ওর এখন যেই সমস্যাটা দাঁড় হইছে, ও মানে মাথার সমস্যা নিয়ে বাঁচতেছে। মানে মাথাটা মানে পুরো মাথাটাই হচ্ছে দেখেন, এখানে আমি একটা কথা বলি আপনাদেরকে। আপনি যদি মনে করেন যে একটা মানুষের প্রতি আপনি অন্যায় করতেছেন, যে আপনার সেই সুযোগটা নাই, সেই সমর্থটা নাই, কিন্তু তার জায়গা থেকে তার বাচ্চার শখ আছে এবং সেটা তার অধিকার, সেটা যদি আপনি মনে করেন যে না, সেটা আপনি ঠিকমতো পারতেছেন না, সেটা আপনি এফোর্ড করতে পারবেন না, কোনোভাবেই কোনো দিক থেকে পারবেন না, তারপরও আপনি তাকে কেন ধরে রাখবেন? আপনি আমাকে এই প্রশ্নের উত্তরটা আগে দেন। আমি ধরে রাখি আমার 9 বছরের সংসার, জি, তার প্রতি আমার একটা ভালোবাসা, আর আমি এটা ভাবি যে ও যদি চলে যায় আমি দ্বিতীয় বিয়ে কেন করব? আর দ্বিতীয় বিয়ে করলে তো সেই মেয়েটার লাইফও নষ্ট হয়ে যাবে। জি, তো আপনি তার লাইফও তো নষ্ট করতেছেন। হ্যাঁ, এনার লাইফও নষ্ট করছি আমি, তারপরও মানে বলি যে তুমি যাও, আমি কি হই হই, আমার জীবন একলা জীবন, আমি বাঁচি বা মরি সেটা সমস্যা না, তুমি চলে যাও। তো ও বলে যে 9 বছর যাবত তোমার সংসার করলাম আমি, এখন যদি আমি এই 2 দিনের দুনিয়াতে তোমাকে ছেড়ে যদি আমি সুখের জন্য যদি কোথাও যাই, পাবো, টাকা পাবো, ধন পাবো, সবকিছুই পাবো, কিন্তু মানে এখন যে আমি ওই সুখের জন্য যাই, কিন্তু তোমার তো অনেক কষ্ট হবে না? আমি তো তোমাকে ভালোবাসি, আর যদি মরতে হয় একসঙ্গে মরি, দুনিয়া থেকেই চলে যাই। মাঝে মধ্যে সিদ্ধান্ত নেই যে আমরা সুইসাইড করে ফেলি, আবার বলি যে যে সুইসাইড মহাপাপ। ও যখন সুইসাইড করতে যায় আমি ওকে বুঝাই যে দেখো, তুমি সুইসাইড করতে যাও, তুমি যদি মরে যাও তাহলে আমার কি হবে? মানে বিষয়টাকে দাঁড়ান, বিষয়টাকে না আপনারা এই বিষয়টাকে এমনভাবে জটিল করে ফেলছেন। মানে আমার কথা হচ্ছে কি, মানে ঠিক আছে আপনি একটা প্রবলেমের মধ্যে আছেন, সেই প্রবলেমটাকে আপনি সলভ করার জন্য চেষ্টা করবেন, তাই না? এটাই তো, চেষ্টা করুন। যখন একেবারেই সলভ হবে না, আইদার আপনাকে ওই প্রবলেমটা নিয়ে চিন্তা করা বাদ দিতে হবে, অথবা আপনাকে নতুন কোনো কিছু করতে হবে, জি জি নতুন কোনো স্টেপ নিয়ে চিন্তা করতে হবে। জি তো আপনার এই প্রবলেমটা তো এমন প্রবলেম না যেটা সুইসাইড করার প্রবলেম। সুইসাইড করতে যাই মানে ও যা বলে না, আপনি বলেন এটা সুইসাইড করার প্রবলেম। মানে জীবনটা কি শুধু বাঁচা জন্মানোর জন্য? না, সেজন্য সুইসাইড করা না। যখন আমি মনে করেন এখন এলাকায় থাকি, যেমন আমি এই যে গত কয়েকদিন আগে আমি বাড়িতে গেছি, পিছন থেকে 2টা মহিলা আসতেছে, আমি আমার বাবার বাসা থেকে আমার বাসায় আসতেছি, তো এক মহিলায় আরেক মহিলাকে বলতেছে এই বাঞ্জিটা কয়দিন পর পর বাড়িতে আসে কেন? মানে আমাদের গ্রামের বাসায় বলতেছে এই বাঞ্জিটা কয়দিন পর পর বাড়িতে আসে কেন? আমি তো বাড়িতে যাই, ও অসুস্থ থাকার কারণে আমি যাই। আপনি লোকের মুখে কি বলো না বলো তার কিচ্ছু যায় আসে না। আবার অনেক সময় দেখা যায় আমি বাসায় গেছি, আমি যদি একটা গাছ লাগাই, আসি বলে যে তোরা বাঞ্জি, দেখি তোদের গাছের ফল ধরে না। ঠিক আছে, একটা লেবু গাছ লাগাইছি, লেবু গাছের সময় হলে তো ফল আসে। আচ্ছা, আমার কথা বলি এখানে। হ্যাঁ ঠিক আছে, আপনি কথাটা বললেন, হয়তো কিছু মানুষের মানসিকতা চেঞ্জ হবে, ডেফিনেটলি আমি সেই জায়গাটা অবশ্যই নক করি। জি জি, কিন্তু আপনাদের যে সেন্সের জায়গাটা, সেই জায়গার থেকে সরে আসা উচিত। কিন্তু আপনারা আজকে অনেক দূর থেকে কষ্ট করে নিজের পকেটের পাশে খরচ করে এরকম লাখ লাখ মানুষের সঙ্গে এরকম একটা অনুষ্ঠানে আসছেন। হ্যাঁ নিশ্চয়ই আপনার এই অনুষ্ঠানটাকে ভালো দেন বলেই আসছেন, কষ্ট করে আসছেন। হ্যাঁ, আমরা দেখেন এখানে 2-3টে বিষয়। প্রথম কথা হচ্ছিল যে প্রবলেমটা এত জটিল না হলে জীবনটা শেষ হয়ে যায় না, ঠিক আছে? এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছিল উনি যদি অ্যাকসেপ্ট করে নেয় যে না, বাচ্চা না হলে আমি তোমার সাথে সংসার করব, তাহলে এটা নিয়ে ঘাটাঘাটি না করাটাই ভালো। জি জি, ওনাকে ওনার মতো থাকতে দেন, উনি আপনার সঙ্গে সংসার করুক। কিন্তু 3 দিন পরপরই যদি দেখেন যে উনি স্যাড, আপনার প্রবলেমের কারণে আপনি পারতেছেন না তাকে পয়সা দিয়ে ট্রিটমেন্ট করাতে, আপনি পারতেছেন না তাকে জি জি, ওই আপনার আইভি নাকি পদ্ধতির কথা বললেন সেটা থেকে নিয়ে যেতে, তাহলে আপনি তাকে কেন ধরে রাখবেন? আমি এক্স্যাক্টলি, তাহলে যদি না যায় তাহলে তাকে এটা নিয়ে কথা বলাই যাবে না। আপনি দেখেন তার মধ্যে এই টেন্ডেন্সিটা আছে কিনা। আমি বলি, কিন্তু মানে আমি কথাটা- বলি যে তুমি অন্য কোথাও যাও। না, আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দেন।
অন্য জায়গায় যাওয়ার প্রশ্ন করার নাম কি? ওয়াইফের নাম কি? ফাতেমা। ফাতেমা। আপনার নাম? হারুন। হারুন। ফাতেমাকে আপনি এটা বলছেন, সে আপনাকে ছেড়ে যাবে না সেটাও বলছে, হ্যাঁ। তাই না? কিন্তু ফাতেমা আপনার সামনে এই বিষয়টা নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে আপনার ঝাগড়াবাদে থাকে, এই বিষয়টা নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়, হতাশ হয়, কষ্ট পায়। হ্যাঁ, কষ্ট পায়। এখন তাহলে ফাতেমাকে আপনার এই জায়গাটায় নিয়ে আসতে হবে যে ফাতেমা, আমার সামর্থ্য নাই, আল্লাহ আমাকে দেয় নাই। এটা এখানে মানুষের কোনো হাত নাই, কোনো দিক থেকেই সামর্থ্য নাই। জি জি। তুমি যদি এটা অ্যাকসেপ্ট করতে পারো, তুমি যদি মনে 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 করো যে না ঠিক আছে, আমার লাইফে কোনো বাচ্চা কাচ্চা হবে না, আর অনেক ধারা অ্যাকসেপ্ট করলে আমার সাথে খুব স্বাভাবিকভাবে সংসার করতে হবে। স্বাভাবিকভাবে, আমি শব্দটা আবারও বললাম, স্বাভাবিকভাবে সংসার করতে হবে। এটা আমাদের ধর্মীয় আছে। তুমি যদি কোনো মানুষের অপরপক্ষের একটু বৈবাহিক সম্পর্কের বিষয়ে বলা হয়েছে, তুমি যদি দুর্বলতা জানো, উইকনেস জানো, সেটাকে ক্ষমা করে তার সাথে থাকো। আর যদি না ক্ষমা করতে পারো তাহলে তাকে বারবার তুমি খোঁটা দিতে পারবা না, তাহলে তুমি তাকে নিয়ে আলোচনা করতে পারবা না। সো এটা আপনার একটা উইকনেস, যেটা আল্লাহ দিছে আপনাকে, এখানে আপনার কোনো হাত নাই। গট মাই পয়েন্ট? সেটা যদি সে অ্যাকসেপ্ট করতে পারে মনে প্রাণে, তাহলে আপনার সঙ্গে সে হাসি খুশি থাকবে, স্বাভাবিক থাকবে, এটাই স্বাভাবিক। আর যদি অ্যাকসেপ্ট করতে না পারে, সেই মনে বলবে যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সঙ্গেই আছি, কিন্তু হা হুতাশ করবে। ওই হা হুতাশ আপনাকে ফ্রাস্ট্রেটেড করবে, ওই হা হুতাশ আপনাকে নর্মাল লাইফ থেকে অনেক দূরে সরায় দেবে, যেটা আপনার ক্ষেত্রে হয়েছে। আমি কি বোঝাতে পারছি? ঠিক আছে। সো ঠিক আছের পরে আর কোনো কিন্তু নাই। আপনি আজকে অনুষ্ঠানে আসেন না, আপনি কি করবেন আমাকে এটা বলেন। মনে করেন অনুষ্ঠান হইল না, রেকর্ড হচ্ছে, প্রচার হচ্ছে না। না, অনুষ্ঠানে আসছি, এখন আসার উদ্দেশ্য হলো যে এইভাবে মানুষ আমাকে ব্ল্যাকমেলে ধরনের কথা বলে। আপনি কি মনে করেন রেডিও অনুষ্ঠানটা প্রচার হয়ে গেলে এটা লাখ লাখ মানুষ কালকে চেঞ্জ হয়ে যাবে? না না না। তাহলে আমার কথাই মানুষ হয়তো 2-1 ঠিক হবে, কিন্তু সবার মানুষের যদি সমাজের এই ধরনের যদি সবার মন মানসিকতা থাকতো, তাহলে তো আমাকে এইভাবে কেউ বলতো না। রাইট। তাহলে তো ওরা আমাকে বলতো না যে তুমি। রাইট। আমার ফোকাসটা ওই জায়গাটাই। ঠিক আছে, আপনি যেটা বলেন সেটা মানুষ হয়তো 2-1 ঠিক হবে, কিন্তু আমার ফোকাসটা আপনি। জি। কারণ আপনি ঠিক আজকে যদি এই সেন্সটা যদি আপনার ভিতর থাকে, আপনি কি মনে করেন, ধরেন আপনার এই অনুষ্ঠানটা করে কেউ আপনাকে, আপনি একটা মেল অ্যাড্রেস দিলেন বা আপনার ফোন নাম্বার দিলেন, আপনাকে 2 লাখ টাকা দিলে হেল্প করলো, আপনার কোনো গ্যারান্টি আছে আপনি বাচ্চার মালিক বা হবেন? না, হতেও পারে, যদি আল্লাহ চাই। হয়তো বা আল্লাহ চান 2 লাখ টাকা, আপনার 2 কোটি টাকা থাকলেও আপনি অনেক সময় হতে পারবেন না, আল্লাহ যদি না দেয়। তারপরও তাহলে পয়েন্টটাতে বোঝার চেষ্টা করেন। আমি একটা কথা বলি এখানে, যদি হয়তোবা আমরা মানুষের দোয়া আর সবকিছুই তো আল্লাহ তাআলার ইচ্ছে, এখানে কারো হাত নেই। হয়তো আমার ফার্স্ট ইয়ারও হয়ে যেতে পারত যদি আমি একবার চেষ্টা করে দেখতে পারতাম, তাও তো জীবনে আক্ষেপটা দূর হইতো আমার। আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। 28 আপনার বয়সীও আরো 40 বছর পড়ে আছে আপনার শেষ চেষ্টা করার জন্য, তা আপনি এখন হয়তো ফ্রাস্ট্রেটেড। তার মধ্যে একটা কথা আছে, সেটা হলো যে আমি যেটা বললাম, ওয়াইফের বয়স কত? ওর বয়স হলে 22। না, হিসেবে তো আপনি যখন 22 বছর বয়স, 21-22 বছর বয়স, তার মানে আপনি যদি ফার্টিলিটির কথা চিন্তা করেন তার তো কোনো প্রবলেম নাই। সে 30-32 বছর আরও 7-8 বছর ইজিলি ট্রাই করতে পারবে। কিন্তু এখন যে ওকে রেখে আমি ঠিকমতো কাজ করতে পারতেছি না, একটা হলো পয়েন্ট আমার হলো এইটা যে ওকে রেখে যে আমি ঠিকমতো একটানা যদি কাজ করতে পারতাম তাও একটা চেষ্টা ছিল। আর দ্বিতীয় কথা হলো আমি যেখানে আসছি, যে জায়গাটা ভাড়া, জায়গাটাও এখন হয়তো যে সামনে যে বন্যাটা আসতেছে, সর্বোচ্চ এই বন্যাটা প্রথম থাকা যাবে। শুনেন হারুন ভাই, আমি একটা কথা বলি, এই কথাগুলো যদি মানুষ শুনে না, আপনাকে যে বললেন না যে টিজ করে, আপনাকে লক্ষ লক্ষ মানুষ টিজ করবে। আপনি একজন 28 বছরের একটা ছেলে। না, আমি পয়েন্ট আগে বলি, আমি পয়েন্টটা শুনেন। 28 বছরের একটা ছেলে বাংলাদেশে নিশ্চয়ই কাজ করে না, এসে হ্যাঁ কাজ করে না, একটা বউ পাওয়ার মতো যোগ্যতা আপনার আছে। হ্যাঁ, আমি আপনার এখন থেকেই স্টার্ট করেন, ইট ডাজন্ট ম্যাটার, বাট আমি পয়েন্টটা তাহলে বলছি। শেষ করুন, সেটার জন্যই বলতেছি আপনাকে, আপনি এখন পারতেছেন না বিকজ অফ আপনার সিচুয়েশনের কারণে। হ্যাঁ, আপনি যেখানে রাখছেন আপনার বউকে, সেখানে সে আনপ্রোটেক্টেড জায়গায় আছে। হ্যাঁ, আপনার ঢাকা শহরে গার্মেন্টসে আপনি তো কাজ করতে পারেন, আপনি করেন না কেন? গার্মেন্টসে তো আমি বললাম যে আমার সমস্যার কারণে আমি গার্মেন্টসে কাজ করতে পারি না, আমার হাত পায়ে প্রচুর ঘাম হয়। কি পাবেন? হ্যাঁ, ওর তো ছুটি নেই, আমি কি করব? আমি বাংলাদেশে বউ ছেলে মেয়ে আছে, বউ হাজবেন্ড আছে যারা গার্মেন্টসে কাজ করে, ওয়াইফকে সময় দেয়। না, আমি আপনার কি শেষ করি ভাই। হ্যাঁ, রিক্সা চালায়, শেষ করি ভাই।
রিক্সা চালায়, দিনমজুরি করে। হ্যাঁ, আচ্ছা, আমি ওই ধরনের কাজ অনেক করছি। হ্যাঁ, তো তার মানে আপনার তো বাচ্চা কাচ্চা নাই, আপনি বললেনই। আপনি যদি এত কিছু করে যদি একটা মানুষকে যদি চালাতে না পারেন, তাহলে একটা মানুষজন আপনার ওই কথা অ্যাকসেপ্ট করবে না। না না, আমি মানুষজন চালানোর কথা এখানে কখনো বলি না। আমি তো যত কষ্ট করি, আমি তো যতই কষ্ট করি, আমি তো কখনো কারো কাছে হাত পাততে যাই নাই। কারণ আমি এটা বলতে চাচ্ছি যে আমি যে সিচুয়েশনটার মধ্যে আছি বর্তমানে, এখন যদি আমি সামনে একটা জায়গা ক্রয় করে যে বাড়িটা করব, যদি ওই দিকে অগ্রসর হই। আপনি কি ওইদিকে অগ্রসর হবেন? আপনার বাংলাদেশে নিজের বাড়ি করতে হলে কি নিজের জমি লাগবে? এরকম সিচুয়েশন বাংলাদেশে সবার আছে। না, নিজের জমিটা না। আপনি কি করবেন আমার প্লেসে শোনেন। প্রথমত আপনি আপনার ওয়াইফকে আপনার সাথে রাখবেন। কিভাবে রাখবেন? ঢাকা শহরে সেরকম একটা কর্মসংস্থান ব্যবস্থা করবেন। আপনি চাইলেই এখান থেকে বের হয়ে গিয়ে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারবেন না। আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা, আমার কথার আগে শোনেন। আপনি তো রেডি হয়ে আসছেন আপনার নিজের কথা বলার জন্য। আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনাকে চেঞ্জ করতে হলে আপনাকে রিসিভ করতে হবে, কারণ আপনার মতো শত শত হাজার হাজার কেস আমি জানি। ঠিক আছে? সো প্রথম চেষ্টা হবে বাচ্চা না, বাচ্চার কথা ভুলে যান। প্রথম কথা হচ্ছে বাচ্চা আপনাদের দুজনকে মানসিকভাবে অসুস্থ করে দিছে। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে আমার পয়েন্ট। হ্যাঁ, বাচ্চা জীবনের জন্যে এমন কিছু না যে বাচ্চা না হলে জীবনে হেল হয়ে যাবে। আপনারা দুজন মানুষ অসুস্থ হয়ে গেছেন, আপনাদের দিকে তাকানো যাচ্ছে না, অসুস্থ হয়ে গেছি। আপনারা প্রথম যে কাজটা করেন আগে বাঁচেন। ঠিক আছে? আর মানুষ কি বলল এটা নিয়ে চিন্তা করেন না। হ্যাঁ, আপনি না খেয়ে থাকলে মানুষ আপনাকে খাবার দেয়।